ভবন প্রধানমন্ত্রী লুকিয়ে থাকা নাশকতাকারীদের খুঁজে বের করতে সহযোগিতা চাইলেন দেশবাসীর। বিদেশে ক্ষুণ্ণ করা হচ্ছে দেশের ভাবমূর্তি। নাশকতায় নিজেদের দায় এড়াতেই আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ব্লক রেড দিয়ে চলছে বিরোধী ধরপাকড়, মির্জা ফখরুলের বিবৃতি। সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীতে 9 ঘন্টা কারফিউ শিথিলে ছুটির দিনেও বাড়ে মানুষ ও যান চলাচল। সহিংসতায় নিহতদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া। 4 দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু। বিজিবির পাহারায় পাঠানো হলো 64 ওয়াগন। এলসি বন্ধ থাকায় আমদানি রফতানিতে জটিলতা। এবং প্যারিস অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে সিরিজ হামলা। বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে 8 লাখ যাত্রী। নিরাপত্তা জোরদার। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তাবিম। নাশকতাকারীদের ধ্বংসলীলা দেখতে এবার বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। এ সময় আনাচে কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চান সরকার প্রধান। বিভিন্ন স্থাপনায় তাণ্ডবলীলার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যাদের কারণে জনজীবনে আবারও দুর্ভোগ ফিরেছে, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। শুক্রবার সকালে রামপুরায় বিটিভি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন ইতিহাসের নানা অধ্যায়ের সাক্ষী সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটির বর্তমান ক্ষতচিহ্ন। এ সময় সরকার প্রধানকে কাছে পেয়ে ভেঙে পড়েন প্রতিষ্ঠানটির কর্মীরা। আবেগ ধরে রাখতে পারেননি বঙ্গবন্ধু কন্যাও। যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারো পক্ষে সহ্য করে না। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরকার প্রধান বলেন, ৭১-এর নারকীয় তাণ্ডবের নমুনা আরও একবার দেখল বাংলাদেশ। কোটা আন্দোলনকে পুঁজি করে ভিন্ন রূপে ধ্বংসের খেলায় মাতে বিএনপি, জামাত, শিবির। একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি, জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। এ সময় দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের আইনের আওতায় আনতে জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা। যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। তাদের বিচার জনগণকেই করতে হবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী বলেন, লন্ডন থেকে এখনো উস্কানি দেওয়া হচ্ছে প্রবাসীদের, যার ফলে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, ঝুঁকিতে পড়ছেন প্রবাসীরা। আরও দুঃখের বিষয় হলো, লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে বিএনপির 3 নেতাকে গ্রেপ্তার করেছে, ইউএইতে 57 জনকে গ্রেপ্তার করেছে, সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে। আপনারা জানেন সৌদি আরবে কখনো মিছিল করতে পারে না, সেখানে 20 জনকে গ্রেপ্তার করেছে। এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। তাহলে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। কোটা আন্দোলন নিয়ে নিজের বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তাদের স্লোগানটা কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। মিথ্যাচার আর অপপ্রচারে যেন দেশবাসী বিভ্রান্ত না হয় সে বিষয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নাশকতায় নিজেদের দায় এড়াতেই বিএনপি আন্তর্জাতিক তদন্ত চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, ব্লক রেড দিয়ে তাদের দলে নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে।
শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দায় এড়াতেই আন্তর্জাতিক তদন্তের দাবি করছে বিএনপি। বিএনপি সবসময় দেশের উপর, দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে। এক্ষেত্রেও তাদের সন্ত্রাস চরিত্র উন্মোচিত হওয়া, সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপ দাবি করছে। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, লন্ডন থেকে নির্দেশনায় দেশব্যাপী সহিংসতা চালানো হয়। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতাকর্মীদের যে এখানের মধ্যে ঢুকে পড়ো, তোমরা এঙ্গেজ হও। এটি কোনো রাজনৈতিক দল? আমাদের কাছে পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, গুমের সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করেছে সরকার। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ব্লক রেড দিয়ে ৩,০০০ বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি তার। সহিংসতা এবং শিক্ষার্থী সাধারণ মানুষ হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল। এই বিবৃতিতে তিনি দ্রুত কারফিউ প্রত্যাহারেরও দাবি জানান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে প্রায় ৩০০ কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। সকালে রোকেয়া হল সহ বেশ কয়েকটি হল পরিদর্শন শেষে তিনি বলেন, এই সহিংসতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুর করা হয় কক্ষ, সংস্কার করা সময় সাপেক্ষ জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার কথা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হলের একটি কক্ষের চিত্র এটি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়েই থামেনি হামলাকারীরা। তছনছ করা হয় ড্রয়ার ও আলমারি সহ সবকিছু। বাইরে ছুড়ে ফেলা হয় শিক্ষার্থীদের আসবাবপত্র, জ্বালিয়ে দেয়া হয় শিক্ষার্থীদের ব্যবহৃত মোটরসাইকেল সহ বিভিন্ন বাহন। একই অবস্থা আরও বেশ কয়েকটি হলের। হলের দায়িত্বে থাকা প্রভোস্টরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা হলের এসব সম্পদ রক্ষা করতে পারেননি। আর ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ থেকেই বেছে বেছে বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে বলেও দাবি তাদের। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমার সামনে আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই জীবন আমি কিভাবে রাখবো, তাই না? কারণ আমার তো হাতে কন্ট্রোল নাই। এখন ওরা যে কিছু করতে পারতো, ১-১.৫ হাজার মেয়ে, ওদের পক্ষে অনেক কিছু করাই সম্ভব ছিল। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, সেই রুমগুলো ওরা খোঁজার চেষ্টা করেছে এবং সেগুলো সব ভাঙচুর করছে। যারা ভাঙচুর করেছে সেই ছাত্রদের আমরা চিনি না বেসিক্যালি। শুক্রবার আন্দোলনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হল পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। বলেন, ৩০০রও বেশি কক্ষ ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০টি রুম ভাঙচুর হয়েছে এবং অসংখ্য রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিভিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত রুমগুলোর অ্যাসেসমেন্ট করেছি। কক্ষ সংস্কার করা সময় সাপেক্ষ ব্যাপার, তাই সহসাই বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয় বলেও জানান ভিসি। দেশব্যাপী একটি স্থিতিশীলতা আসবে, শান্তি শৃঙ্খলা আসবে, একটা রিকনসিলিয়েশন আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের মধ্যে ফেরানোর জন্য। রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো, বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে, তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সংস্কারের পর কেবল নিয়মিত ছাত্ররাই আবাসিক হলে সিট পাবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সুযোগে সরকারি তিতুমির কলেজেও তাণ্ডব চালায় নাশকতাকারীরা। শ্রেণীকক্ষ, ল্যাব, অধ্যক্ষের রুম ও ছাত্রদের বাস ভাঙচুর চালানো হয়। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি কলেজ কর্তৃপক্ষের। ভবনে বাদ যায়নি অধ্যক্ষের রুম এবং ছাত্র হোস্টেলও। দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা জানান, সেদিন ৩ দফায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পুড়িয়ে দেয় বাইসাইকেল, মোটরসাইকেল সহ ব্যবহৃত ফ্রিজও।
ওগুলো পোস্টাল আছে সব ছিঁড়ে ফেলা দিচ্ছে, ভাঙিচ্ছে এবং খুব বেড়ে বেড়ে করেছে। মহিলা হোস্টেলে অনেকগুলা প্রায় 1000-এর মতো বাড়ি দিয়েছে। আবার হেলমেট ছিল যারা সামনে ছিল, আর টোকাইও ছিল অনেকগুলা। গেট যখন ভেঙে ফেলাইছে তখন দেখি ধরো 400-500 লোক হবে ভিতরে ঢুকছে। আমরা তো প্রাণের ভয়ে ওদিকে সরে গেছি। এই ঘটনায় বনানী থানায় মামলা করেছে কলেজ কর্তৃপক্ষ। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। সিসি ক্যামেরা, সিসিটিভি, হার্ড ডিস্ক সহ প্রায় আমরা হিসাব করে দেখেছি আনুমানিক 2 কোটি টাকার জিনিস আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমাদের কলেজে আমরা একটা তদন্ত কমিটি করেছি 5 সদস্য বিশিষ্ট। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাজধানীতে 9 ঘন্টা কারফিউ শিথিলে ছুটির দিনেও বাড়ে মানুষ ও যানবাহন চলাচল। এদিকে আজকের মতো আগামীকালও ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে আরও জানিয়েছেন দিন মোহাম্মদ সাব্বির। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবে ভিন্ন চিত্র রাজধানীর সড়কগুলোতে। অন্য সব কর্মব্যস্ত দিনের মতোই আজও তীব্র যানজট এবং যানবাহনের ব্যাপক উপস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই। অন্য সময়গুলোতে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে খানিকটা স্বস্তি ফিরলেও আজ ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। বিগত 2 দিনের মতোই কারফিউ শিথিল করা হলে রাজধানীর সড়কগুলোতে কর্মব্যস্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি সড়কেই যানবাহনের ব্যাপক উপস্থিতি। একই সঙ্গে কর্মজীবী, শ্রমজীবী মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আজকে একটু ফাঁকা মনে করছে, তাই সবাই দৌড়াদৌড়ি করতেছে, যার যার গন্তব্যস্থলে যাইতেছে। ব্যাটারি দিয়ে বেরিয়েছি, খাওয়ার লেগে বেরিয়েছি, 4-5 ছেলে মেয়ে আছে, এগুলো খাওয়ার না নিতে আমরা চলমুকাম নেই। শুক্রবারে এতটা জ্যাম থাকে না, রাস্তা পুরো ফাঁকা থাকে, কিন্তু আজকে অনেক জ্যাম। এখানে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য সময় সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি খানিকটা কম থাকলেও আজকে আসলে তীব্র যানজট এবং যানবাহনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেটুকু সময় কারফিউ শিথিল থাকে সেই সময়টুকু মানুষ তার প্রয়োজনীয় কার্যক্রম সারার জন্য তাড়াহুড়ো করে বের হয়, তাড়াহুড়ো করে ঢোকার জন্য বাসায়। এই জন্য এখন অল্প সময়ের জন্য একটু চাপটা বেশি গাড়ি। পরিবহন চালক, পথচারী এবং যাত্রী সাধারণ যেমনটি বলেছেন যে বিগত কয়েকদিনের অস্থিরতা, কারফিউ সহ নানা কারণে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই এই সাপ্তাহিক ছুটির দিনে তারা আসলে পথে নেমে এসেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য মোনাজাত ও দোয়া করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বিশেষ এই দোয়ায় অংশ নেন। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া। আগামী রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধা মতো বিশেষ সময়ে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা। শুক্রবার জুমার নামাজ শেষে গত কয়েকদিনের সংঘর্ষে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। সরকারের পক্ষ থেকে আয়োজিত দোয়ায় অংশ নেন সর্বস্তরের মুসল্লি। সংকট কাটিয়ে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। আর কখনোই যেন এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে না হয় এমন প্রত্যাশাও করেন তারা। দোয়া করছে আল্লাহর কাছে তাদের জন্য জান্নাতবাসী করুক, আহত আছে বা তারা হাসপাতালে তারা সুস্থ হোক। যারা আজকে দেশের প্রতি অরাজকতা করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং তাদের শুভবুদ্ধির উদয় হোক, যাতে ভবিষ্যতে আর কোনো দেশের সম্পদের অনিষ্ট না করুক। আল্লাহ তাআলার কাছে আমি চাইবো যে আমার দেশে যেন শান্তি থাকে, অবশ্যই প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটা হচ্ছে আমার চাওয়া। আগামী রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধামতো সময়ে অনুষ্ঠিত হবে প্রার্থনা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বাতিল হওয়া ফ্লাইটের টিকিট রিশিডিউলে অনিয়ম, একটিতে 18,000 টাকা হাতিয়েছে এজেন্সি। অর্থ সংকটে অক্টোবরে খুলছে না শাহজালালের 3rd টার্মিনাল। অবশেষে বন্দনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা এবং সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। সকালে বিজিবির সশস্ত্র পাহারায় ঢাকা, সিলেট, চট্টগ্রামে 2000 এবং হাটহাজারিতে পাঠানো হয়েছে 64টি ওয়াগনবাহী 4টি ট্রেন। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে।
কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত, সবশেষ কারফিউ। এর মাঝে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে এবং নিরাপত্তায় বর্ডার গার্ড, বিজিবি। সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে তেলবাহী 24টি ওয়াগন নিয়ে একটি ট্রেন, যেখানে রয়েছে প্রতিটিতে 33,000 লিটার করে পেট্রোল, অকটেন, ডিজেল এবং ফার্নেস অয়েল। এরপর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে 16টি ওয়াগন নিয়ে আরেকটি ট্রেন। সবশেষ চট্টগ্রামের দোহাজারিতে 12টি ওয়াগন এবং চট্টগ্রামের হাটাজারিতে গেছে আরও 12টি ওয়াগন করে ফার্নেস অয়েল। মূলত চট্টগ্রামের দোহাজারি এবং হাটাজারিতে পাঠানো হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল। রাজধানী ঢাকা এবং সিলেটে পাঠানো হয়েছে প্রয়োজনীয় জ্বালানি তেল। এক্ষেত্রে রেলওয়ের পক্ষ থেকে গত কয়েকদিনের বিরতি দিয়ে আজকে যখন কিছুটা পরিস্থিতি শান্ত হয়েছে, এরপরেই তেলবাহী ওয়াগনগুলো চলাচল শুরু করে। এই তেলগুলো যদি আমরা সময়মতো না পাঠাই তাহলে বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হতে পারে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে, এবং যাতে এই বিঘ্নঘটনা না ঘটে সাধারণ মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, এবং এই কারণেই আমরা এই তেল গাড়িগুলো চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছি। অপরদিকে বিজিবির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এইসব তেলবাহী ওয়াগন যাতে গন্তব্যে পৌঁছাতে পারে। প্রতিটি তেলবাহী ট্রেনের মধ্যে দেওয়া হয়েছে এক প্লাটুন করে সশস্ত্র বিজিবি। তারা গন্তব্যে পর্যন্ত পৌঁছাবে, এরপর ওয়াগন নিয়ে চলে আসবে আবার চট্টগ্রাম থেকে। জনজীবন সচল রাখার জন্য তেলবাহী ওয়াগনগুলো দেশের বিভিন্ন গন্তব্যস্থলে বিজিবি কঠোর নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট, সিলেট, হাটহাজারী এবং দোহাজারীতে 4টি ট্রেনে কঠোর নিরাপত্তার মাধ্যমে সেটা পৌঁছে দিয়েছি। চট্টগ্রামের তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা থেকে এসব জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সারা দেশে। গত কয়েকদিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এমনিতেই এলসি খোলায় বহাল রয়েছে বাংলাদেশের ব্যাংকের কড়াকড়ি। এর মধ্যে দেশের চলমান পরিস্থিতি আরও জটিল করেছে আমদানি রফতানিকে। এতে ভোগ্যপণ্যের আমদানি ও স্বাভাবিক সরবরাহ হুমকির মুখে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে ঋণপত্রের জটিলতায় সময় মতো কাঁচামাল আমদানি করতে না পারায় বিপাকে পড়েছেন রফতানিকারকরাও। শুক্রবার জারি করা হয় সান্ধ্য আইন কারফিউ। পরে সাপ্তাহিক ছুটির সঙ্গে মঙ্গলবার পর্যন্ত সরকারের দেয়া সাধারণ ছুটির কবলে স্বাভাবিকভাবেই আটকে পড়ে দাপ্তরিক সব কাজকর্ম। বুধবার থেকে সীমিত পরিসরে ব্যাংকিং শুরু হলেও অর্থ জমা ও উত্তোলন ছাড়া মেলেনি প্রে অর্ডার এলসির মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো। ব্যবসায়ীরা এমন দাবি করলেও ব্যাংক কর্তৃপক্ষ বলছে নতুন করে ঋণপত্র আবেদন না এলেও সব কার্যক্রমই চলছে নির্বিঘ্নে। ইন্টারনেটের কিছুটা স্লো গতির কারণে কিছুটা অসুবিধা তো হচ্ছেই। আমদানি রপ্তানি তো একটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, যেভাবে পরিচালিত হয় এবং ওইভাবে পরিচালিত হচ্ছে। ব্যবসায়ীরা একটা বিদ্যুৎ সংস্থার মধ্যে আছে। এমনিতেই মাসের পর মাস ধরে নানা শর্তের বেড়াজালে বন্দি ঋণপত্র খোলা। এর মধ্যে আবার চলমান পরিস্থিতিতে চাহিদা মতো এলসি খুলতে না পারার বড় মাসুল গোনার শঙ্কায় পড়েছেন রফতানিকারকরা। এলসি খোলা যাচ্ছে না এটা সত্য। ব্যাংক যদি এলসি খুলতে 10, 15, 20 দিন বা 1 মাস খেয়ে ফেলে, তাহলে তখন আলটিমেটলি গিয়ে পরবর্তীতে এই শিপমেন্টটা নিয়ে আমরা কিন্তু বিপদে পড়ি। নিত্যপণ্যের ব্যবসায়ীদের শঙ্কা, এলসি খোলা বন্ধ থাকায় নিত্যপণ্যের বাজার হতে পারে আরও গরম। তাহলে তো এক শ্রেণীর মোনাপোলি ব্যবসায়ী আছে, তারা আনবে, তারা মার্কেট কন্ট্রোল করবে। এই অবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানি সহজ করা, সড়কে চাঁদাবাজি বন্ধ সহ বাজারের নানা অব্যবস্থাপনা দূর করার দাবি ব্যবসায়ীদের। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী বাজারে সরবরাহ বাড়ায় সবজির দামে স্বস্তি ফিরেছে। বিক্রেতাদের দাবি সব সবজির কেজিতে দাম কমেছে অন্তত 20 থেকে 30 টাকা। পাল্লা দিয়ে কমেছে মাছ, মুরগি এবং ডিমের দামও। তবে উচ্চ মূল্যে স্থির আছে পেঁয়াজ, আলু ও গরুর মাংস। ভোগান্তি কমাতে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার দাবি ক্রেতাদের। কোটা সংস্কার আন্দোলনে যোগাযোগ ব্যবস্থা অচল হওয়ায় রাজধানীর বাজারে প্রায় বন্ধ হয়ে যায় সব সরবরাহ। এতে হুহু করে বাড়তে থাকে দাম। তবে আস্তে আস্তে সার্বিক অবস্থার উন্নতি হওয়ায় গত 2 থেকে 3 দিনে দাম কমতে শুরু করেছে সবজি সহ নানা পণ্যের। আজকে তরকারির দাম মোটামুটি সীমিত আছে, আগে চেয়ে দাম কম আছে। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রেতারা জানান 1 কেজি বেগুনের দাম নেমেছে 60 টাকায়। পটল আর ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। স্বস্তি জানালেও দাম আরও কমা উচিত বলে মনে করেন ক্রেতারা। এখানে আর কৃষকের দুটার মধ্যে অনেক ডিফারেন্স। এই কয়েকদিন যেরকম ছিল সেই তুলনায় আজকে অনেকটা কমছে। আমরা চিচিঙ্গা 40 টাকা কেজি,
দুন্দুল 50 টাকা কেজি, পেঁপে 50 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, পটল 40 টাকা, ভেন্ডি 40 টাকা। পাইকারিতে দেশি পেঁয়াজের কেজিতে দাম কমেছে 5 টাকা, আর খুচরায় 10 টাকা, বিক্রি হচ্ছে 110 টাকায়। কমতির দিকে আলুর দামও। পেঁয়াজ গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহে দামটা একটু কম। আগে যা বাড়তি ছিল এখন মনে হয় একটু পরিস্থিতিটা কমছে। মাছ বাজারেও কিছুটা স্বস্তির আভাস। সরবরাহ বাড়ায় দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। ক্রেতাদের দাবি এখনো বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। দাম একটু কমছে, সাপ্লাই একটু বাড়ছে, তবে ঠিক আগের পর্যায়ে যায়নি। এই পাঙ্গাস মাছ যেটা ছিল মনে করেন আমরা 200 টাকা, 210 টাকা, 20 টাকা, 160 টাকা, 180 টাকার মাঝে পাঙ্গাস কিনতে পারতেছে। যেটা তেলাপে যেটা ছিল মনে করেন যে 1 কেজি দিল 220-30 টাকা ছিল, 200-190 টাকা, 200 টাকা কিনতে পারতেছে। 30 টাকা কেজিতে দাম কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়। এর সঙ্গে ডিমের ডজনে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। ডিমের দামটা গত 2 দিনের তুলনায় আজকে অনেকটাই কম। আজকে আমি কিনলাম 150 করে। বর্তমানে যে অবস্থা সবকিছু দাম বেশি, কেনার মতো কোনো মানুষের আয় 10 টাকা, খরচ 20 টাকা। গাড়ি স্বাভাবিক হয়েছে, ব্রয়লার দামটা একটু কমছে, আজকে 170 টাকা করে বিক্রি করতেছি। তবে অনেকদিন ধরেই স্থিতিশীল গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 ও 1200 টাকায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কারফিউ শিথিলের সুযোগে তৃতীয় দিনের মতো খুলেছে রাজধানীর অধিকাংশ বিপণী বিতান দোকানপাট। তবে ব্যবসায়ীরা বলছেন প্রত্যাশা অনুযায়ী মার্কেটে আসছে না ক্রেতারা। শঙ্কা কাটিয়ে দ্রুত আগের পরিস্থিতিতে ফিরতে চান তারা। গত কয়েকদিনের অস্থিতিশীল পরিবেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া সাধারণ মানুষ। শুক্রবার কারফিউ জারির 7ম দিনে শিথিলের সময়সীমা 2 ঘন্টা বাড়িয়ে করা হয়েছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কারফিউ শিথিলের সুযোগে নগরের ফুটপাত থেকে শুরু করে খুলেছে অধিকাংশ মার্কেটের দোকানপাট। যদিও ক্রেতার আনাগোনা একেবারেই কম, যে কারণে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। আমাদের 1000, 1500, 2000 টাকা বেচা কিনা, এই বেচা কিনা তার কিচ্ছু হয় না আমাদের। আন্দোলনের আগের যে শুক্রবারগুলো ছিল, শুক্রবার না যে কোনো দিনই সকালবেলা মোটামুটি ভালো কাস্টমার ছিল। বিয়ের কাস্টমার টুকটাক পাইতেছি, রেগুলার কোনো কাস্টমার পাচ্ছি না। তবে শিথিলের সময়সীমা আরও বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আমাদের বেচাকেনাটা হয় বিকাল থেকে রাত পর্যন্ত, সকাল 10টার থেকে 7টা পর্যন্ত করে দেয়, তাহলে আমাদের দোকানদারের ব্যবসায়ীদের কিছুটা ফায়দা হবে। এদিকে সংখ্যায় কম হলেও শঙ্কা কাটিয়ে মার্কেটগুলোতে আসছেন ক্রেতারা, সেরে নিচ্ছেন নিজেদের জরুরি কেনাকাটা। আমি আসছি আমার বিয়ের জন্য, হচ্ছে ওড়না কেনার জন্য। 2 দিন অফিস ছুটি ছিল, মানুষজন কিছু বের হয়েছে, মানে মনের যে একটা ভয় সেটা কেটে গেছে। কেনাকাটা করতে পারি না, সব বন্ধ ছিল, এই জন্য আসলাম আজকে। কারফিউ শিথিল হয়েছে দেখে পরিস্থিতি স্বাভাবিক হয়ে দ্রুতই মার্কেটগুলো আবারও জমে উঠবে বলে প্রত্যাশা ক্রেতা বিক্রেতার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ সিরিজ হামলার ঘটনা ঘটেছে। এতে 3টি অঞ্চলের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF জানায়, স্থানীয় সময় রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন 8 লাখের বেশি রেলযাত্রী। ফ্রান্স থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্টে। প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা চালায় দুর্বৃত্তরা। চালানো হয় ভাঙচুর। এতে 3টি অঞ্চলে রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। দ্রুতগতির রেল নেটওয়ার্কে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয় সময় শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF এক বিবৃতিতে জানায়, রেল নেটওয়ার্ক অচল করে দিতে গভীর রাতে একযোগে বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। হামলার কারণে অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। সংঘবদ্ধ এ হামলার জেরে ফ্রান্স জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্যারিসে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। প্যারিস অলিম্পিক নিয়ে বিতর্ক সেই শুরু থেকেই। উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ট্রেনে আগুন দেওয়া কিংবা নাশকতার যে ঘটনা, সেই বিতর্কেই যেন ঘি ডালল। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। প্যারিস অলিম্পিক উদ্বোধনের আগ মুহূর্তে ফ্রান্সে রেল লাইনে সিরিজ হামলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী SM ইকবাল ও লুৎফর রহমান বাবু। আর মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা, পর্দা উঠতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ, দ্য প্যারিস অলিম্পিক। এই অলিম্পিককে ঘিরে প্যারিসে এখন উৎসবমুখর পরিবেশ, সাজরব। তবে হঠাৎ করেই সব কিছু বদলে দিয়েছে কিছু দুষ্কৃতিকারীদের ফ্রান্সের যে রেলওয়ে আছে, দ্রুতগতির রেলওয়ে, সেখানে হামলা। এই হামলার কারণে কিন্তু শঙ্কায় পড়েছে উদ্বোধনী অনুষ্ঠানটা আসলে যেই গিয়ার নিয়ে, যেই গতি নিয়ে করার উদ্যোগ নিয়েছিল বা যেই চেষ্টা ছিল প্যারিস প্রশাসনের, তারা সেটা করতে পারবে কিনা। এবং একই সঙ্গে একটা প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে যে প্রায় 3 লাখের মতো হচ্ছে যে জনসমাগম হবে, 100 জন বিশ্ব নেতাদের আসার কথা রয়েছে, তাদের নিরাপত্তা প্রদানে কতটা চৌকস অবস্থানে বা কতটা দৃঢ় অবস্থানে রয়েছে প্যারিসের প্রশাসন, এসব নিয়ে কথা বলবো। এখানে আমাদের প্রতিনিধি রয়েছেন লুৎফর রহমান বাবু, তিনি দীর্ঘদিন ধরেই হচ্ছে সময় সংবাদের সঙ্গে যুক্ত আছেন, প্যারিসের বিভিন্ন ইভেন্ট তিনি কভার করেছেন। তার কাছ থেকে জানতে চাবো সার্বিক নিরাপত্তার যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে প্যারিসে, সেটা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই অলিম্পিককে ঘিরে কিন্তু নানা প্রশ্ন সেই শুরু থেকেই ছিল, এবং সেই প্রশ্নের অনেকটা বাস্তবতা এখন দেখা গেল যে উদ্বোধনের মাত্র আপনি কিছুক্ষণ আগে, আর কিছুক্ষণ পরে হয়তো বা উদ্বোধন হবে যেটি আপনি বলছিলেন, তার আগে যে দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতাকারীরা রেলের বিভিন্ন জায়গায় যে নাশকতা করেছেন কিংবা অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, সেটি কিন্তু আসলে নিরাপত্তাকে একটা প্রশ্নের মধ্যে এনে দিয়েছে। যদিও আমরা রাজধানী প্যারিসের আনাচে কানাচে বলা চলে আমরা নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং এই ঘটনার পরপরই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। এখানে আরেকটি জিনিস আমি আপনাকে বলবো, দীর্ঘদিন থেকে আমার এই ফ্রান্সে বসবাসের যে অভিজ্ঞতা কিংবা রাজধানী প্যারিসে বসবাসের যে অভিজ্ঞতা, চুরি চিন্তার কিন্তু একটি প্রবণ বলা চলে রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকাগুলো রয়েছে। তো কর্তৃপক্ষ আসলে সর্বোচ্চ প্রচেষ্টা করছে যাতে করে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাটি এখানে বহাল রাখা যায়, এবং বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসবেন তাদের যে নিরাপত্তা দেওয়ার যে ব্যবস্থা সেটি যাতে করা যায়, সেজন্য কিন্তু কর্তৃপক্ষ সর্বোচ্চ আসলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, জি, নিরাপত্তার যে ব্যবস্থাটা রয়েছে সেই নিরাপত্তা নিয়ে কিছুটা প্রশ্ন তৈরি হলো আমাদের সহকর্মীর কাছ থেকে, যেটা জানছিলাম যে প্যারিস প্রশাসন এই নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু সর্বোচ্চ সজাগ দৃষ্টি রেখেছে, এবং যতটা স্মুথলি হচ্ছে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানটা আয়োজন করা হয় তার সেদিক থেকে হচ্ছে চেষ্টার কোনো কমতি নেই। যত নিরাপত্তা ব্যবস্থা করা থাকুক বা হচ্ছে প্যারিস প্রশাসন ওপেনিংটা জমকালো করার চেষ্টা করুক না কেন, ইতোমধ্যে যে হামলার কারণে যে ভোগান্তিতে পড়েছেন সাধারণ দর্শক বা হচ্ছে যারা এখানে আসতে চাচ্ছিলেন, সেটা কিন্তু আসলে অস্বীকার করার উপায় নাই। এখন দেখার বিষয় হচ্ছে এই প্রতিবন্ধকতাগুলোকে পাশ কাটিয়ে কতটা জাঁকজমকপূর্ণ ওপেনিং করতে পারে প্যারিস প্রশাসন। প্যারিস থেকে SM ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। সময় সংবাদে আরও থাকছে, মার্কিন নির্বাচনের আগে গাজা ইস্যুতে ট্রাম্প কামালার একই সুর, এখনই বন্ধ হওয়া উচিত যুদ্ধ বললেন রিপাবলিকান প্রার্থী, দ্বিরাষ্ট্র সমাধান চান ভাইস প্রেসিডেন্টও। ফ্লাইট বাতিল হওয়ায় রিশিডিউল করতে হয়েছে টিকিট। নির্দেশনা ছিল অতিরিক্ত কোনো টাকা ছাড়াই এমনটা করবে এয়ারলাইন্স বা এজেন্ট। তবে এজেন্সি কর্তৃক নতুন করে 18,000 টাকা নেওয়ার অভিযোগ করেছেন এক সৌদি প্রবাসী। কালোবাজারি থেকে টিকিট নেওয়ার কারণেই অতিরিক্ত টাকার কথা স্বীকার করে এজেন্সি, আর অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রবাসী মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সম্প্রতি মাইক্রোসফটের ক্লাউড সিস্টেমে ত্রুটি ও দেশের ইন্টারনেট সেবা বন্ধ থাকায় একে একে বাতিল হয় 11টি ফ্লাইট। তবে গত 3-4 দিনে বিভিন্ন ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে এইসব যাত্রীদের গন্তব্যে পাঠায় এয়ারলাইন্সগুলো। প্রবাসী মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বাতিল ফ্লাইটের কোনো যাত্রীর টিকিট রিশিডিউল করতে লাগবে না অর্থ, কিন্তু সংকট পরিস্থিতিতেও রেমিটেন্স যোদ্ধার পকেট কাটতে দ্বিধা করেনি রিক্রুটিং এজেন্সি। সংকটকালীন প্রবাসীদের আবাসন সমস্যা নিয়ে জানতে খিলক্ষেতের বড়ুয়া বঙ্গবন্ধু ওয়েস আর্নার্স সেন্টারে যায় সময় সংবাদ। সেখানে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট বাতিল হওয়ায় অবস্থান নেন জাকির নামের এক সৌদি প্রবাসী। তিনি জানান, টিকিট রিশিডিউলের জন্য এজেন্ট সাইমা এন্টারপ্রাইজকে নতুন করে দিতে হয়েছে 18,000 টাকা। ফ্লাইট বাতিল হওয়ার কারণে ওই 20 তারিখ তো আমি যাইতে পারি না। এজেন্ট বলতেছে যে আপনি টিকিট এখন আপডেট করতে হলে 18,000 টাকা জরিমানা দিতে। এই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে সাইমা এন্টারপ্রাইজের খোঁজে আমরা যাই রাজধানীর নয়াপল্টনে। মসজিদ গলিতে জিজ্ঞেস করে পাওয়া যায় অফিসের ঠিকানা। কথা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে। অকপটেই স্বীকার করলেন টাকা নেয়ার বিষয়টি, কিন্তু তথ্য গোপন রাখলেন টিকিট কালোবাজারির। আমি তো এজেন্ট থেকে নিইনি, আমি এরকম টিকিট অনেকে হাঁটি হাঁটি টিকিট করে না,
অফিসে আপনার লাগবে কিনা এরকম একজনের থেকে নিছি, বা তারা ওখানে মেইনলি এয়ারলাইন্সে টাকা লাগে কিনা আমরা জানি না, এটার থেকে নিছি আমি 15,000। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে আমরা দেব। কঠোর নির্দেশনার পরও নানা হয়রানির শিকার হতে হচ্ছে প্রবাসীদের। এই অবস্থা থেকে উত্তরণে মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আর্থিক সংকট সহ নানা জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে টার্মিনালটি জাপানের কোন প্রতিষ্ঠান পরিচালনা করবে তাও চূড়ান্ত হয়নি। বিষয়টি স্বীকার করে বিমানমন্ত্রী জানান, কাজ শেষ না হওয়ায় দিনক্ষণ ঠিক থাকছে না উদ্বোধনের। কবে চালু হবে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরাও। কাজল আব্দুল্লাহর আরও একটি রিপোর্ট। দেশের এভিয়েশন খাতে নতুন চমক হয়ে গল্প শুরু করলেও শেষ করতে পারছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। 2024 সালের শেষেই পুরোপুরি উদ্বোধনের লক্ষ্যে গত বছরের অক্টোবরে 90% কাজ শেষে সফট ওপেনিং বা স্বল্প পরিসরে এর উদ্বোধন করে সরকার। লক্ষ্য ছিল 1 বছরে শেষ হবে বাকি 10% কাজ। কিন্তু শেষ সময়ে এসে নিরাশার চাদরে ভাসছে উদ্বোধনের ঢাকঢোল। নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। থার্ড টার্মিনাল চালু করার ব্যাপারে যে পরিকল্পনা আমাদের ছিল সেই মোতাবেক চালু করা সম্ভব হবে না। টার্মিনাল চালুর দিনক্ষণ নিয়ে শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরাও। গত বছরে এটা ওপেনিং করা হলো, সফট ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে। আমি যতই বলি নাকি 97% এই 3% যদি মানে খুব বেশি ভাইটাল হয়ে যায়, কিন্তু এমন একটা জায়গায় সে আটকে গেছে, জায়গা থেকে এখন উত্তোলন করা কিভাবে করবে সেটা আমরা কোনো দিক নির্দেশনা এখনো দেখতে পাচ্ছি না। 2019 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় এই তৃতীয় টার্মিনালের। একাধিকবার ব্যয় বেড়ে দাঁড়ায় 21,300 কোটি টাকায়। নতুন করে ব্যয়ের খাতায় অতিরিক্ত আরও 150 কোটি টাকা যোগ হতে পারে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে গাজা ইস্যুতে একই সুরে সুর মেলালেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। অবরুদ্ধ গাজায় এখনই যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রই একমাত্র সমাধান বলে জানান সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এদিকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হত্যাযজ্ঞের মধ্যেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একসঙ্গে বিনিয়ামিন নেতানিয়াহু ও জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হন গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তাকে একপাক্ষিকভাবে সমর্থন দেয়া মার্কিন প্রেসিডেন্ট। যদিও এদিন অবরুদ্ধ অঞ্চলটিতে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন। এদিন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও। পরে সাংবাদিকদের মুখোমুখি হন আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী। ইসরায়েলের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করলেও গাজায় যা হচ্ছে তা নিয়ে নীরব থাকবেন না বলে জানান কামালা। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কামালা বলেন, সংকট সমাধানে দ্বিরাষ্ট্রই একমাত্র পথ। Two-state solution is the only path. অবরুদ্ধ গাজা ইস্যুতে ডেমোক্র্যাটদের সুরে কথা বললেন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গাজায় এখনই যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যদিও নিজেকে ইসরায়েলপন্থী বলে দাবি করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবারই ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে নেতানিয়াহুর। এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে বিরোধিতা করে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ সময় হাতে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। একই সঙ্গে ওয়াশিংটনকে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের আহ্বানও জানান। রাহানুল রানা, সময় সংবাদ। তাইওয়ান ও ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর টাইফুন গায়াবির আঘাতে লন্ডভন্ড চীনের ফুজিয়ান প্রদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে ঘন্টায় 118 কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ঝড়টি। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়িতে। এতে সব ফ্লাইট বাতিল ও রেল পরিষেবা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ভূমিধস এবং বন্যার পূর্বাভাস জারির পর 2.5 লাখেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশটির বিভিন্ন শহরে 5,000-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছে। এছাড়া গায়ামির কবলে পড়ে
তাইওয়ান ও ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। এদিকে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্স উপকূলে জ্বালানি তেল বহনকারী ট্যাঙ্কার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজদের উদ্ধারে এখনও চলছে অভিযান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পিটিভি ভবনে প্রধানমন্ত্রী লুকিয়ে থাকা নাশকতাকারীদের খুঁজে বের করতে সহযোগিতা চাইলেন দেশবাসীর। বিদেশে ক্ষুণ্ণ করা হচ্ছে দেশের ভাবমূর্তি। নাশকতায় নিজেদের দায় এড়াতে আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ব্লক রেড দিয়ে চলছে বিরোধী ধরপাকড়, মির্জা ফখরুলের বিবৃতি। এবং সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীতে 9 ঘন্টা কারফিউ শিথিলে ছুটির দিনেও বাড়ে মানুষ ও যানবাহন চলাচল। সহিংসতায় নিহতদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ তামিম। বাংলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।